আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। এসএসসি 11 চ্যাপ্টার পদার্থবিজ্ঞান থেকে আজকে আমরা এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব: রোধ, রোধের সূত্র, আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব। তো এগুলোকে অনেক সময় আমাদের স্টুডেন্টরা মুখস্থ করে চালানোর চেষ্টা করে, বাট আপনাদের প্রত্যেকটা বিষয়গুলো এবং এর সংজ্ঞাগুলোর যে প্রত্যেকটা শব্দ রয়েছে, এক একটা শব্দকে ফিল করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তো রোধের সূত্র আমি স্পেশালি আমার সাইকেল এবং একটা জায়গাতে গিয়েছিলাম, তো ওখানে একটা গেট ছিল, ছোট্ট গেট। তো ওই জিনিসটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের এই জিনিসটা আশা করি খুব সহজভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া এই জিনিসগুলোকে আরও ভালো করে ফিল করার জন্য আমরা পরিবাহী বা তার ব্যবহার করব আপনাদের জন্য। তো এটা দিয়ে যদি আমার স্টুডেন্টরা ভালো মতন বুঝতে না পারে, তাহলে অবশ্যই এই পরিবাহী তারের বিকল্প হিসেবে আমরা যেটা তার ব্যবহার করব সেটা হচ্ছে যে এইগুলা, অর্থাৎ আপনার টিচার যে আসলে কাগজের ওই জিনিসগুলো রাখে সেগুলো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রথমত জানবো যে আসলে রোধ কাকে বলা হয়। বাংলা কথাতে যদি আমরা উত্তর দিতে চাই যে রোধ হলো যারা বিদ্যুৎ পরিবহন করতে বাধা প্রদান করে। বাট এই জিনিসটা কেমন আসলে বিদ্যুৎ পরিবহন করতে বাধা প্রদান করে? তো এই জিনিসটা আসলে কীরকম টাইপের সেটা একটু আমাদেরকে কি ফিল নেওয়া উচিত নয়? অবভিয়াসলি আমাদের এটা একটু ফিল নেওয়া উচিত। তো আমরা এই জিনিসটাকে একটু ভালো করে বোঝার জন্য আমাদের সেই পরিবাহী তার নিয়ে আসবো। ইয়েস, আমরা দেখেন আমাদের এই পরিবাহী তার। ওকে, যাই হোক, আঁকা বাঁকা যাই হোক, আমার স্টুডেন্টরা বুঝতে পারলেই হয়েছে। তো এই যে পরিবাহী তার, এটা একটা, তো পরিবাহী তারের মধ্যে থেকে অসংখ্য ইলেকট্রন, তাই না? এবং এগুলোকে আমি দ্বারা বুঝিয়েছি এক একটা পরমাণু, কিন্তু এখানে কোটি কোটি পরমাণু থাকে, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে। তো এখন এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমাদের কি হয়? এই ইলেকট্রন প্রবাহিত হয়, তাই না? তো যখন আমাদের এই পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, তখন এই ইলেকট্রন এই যে পরমাণুর কাছে যে একটা বাধা পাবে, এই যে বাধা দিবে একটা, তো এই বাধাটা যেটা হয়, সেই বাধাটার কারণেই কিন্তু আসলে এই ইলেকট্রন যখন পরিবাহীর মধ্য দিয়ে চলে বা তারের মধ্য দিয়ে যায়, তখন সে এক ধরনের বাধা পায়। আর ওই বাধাটাই হচ্ছে যে কি রোধ। বাংলা কথা, আমরা সংজ্ঞাটাকে বাদ দিই, আমরা জাস্ট বোঝার চেষ্টা করি যে রোধ বলতে বোঝানো হচ্ছে এটা আসলে কি। তাহলে রোধ হচ্ছে যে কি, যারা বিদ্যুৎ পরিবহনে বাধা প্রদান করে তাদেরকে কি বলা হয়? রোধ বলা হয়। তাহলে আসলে এই যে এই তারটা যে জিনিসটা দ্বারা তৈরি বা যে জিনিসটার পরমাণু দ্বারা তৈরি, ওই পরমাণুগুলো এই মুক্ত ইলেকট্রনকে চলতে কি করে? বাধা প্রদান করে। তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলো যখন চলে, বাধা যেহেতু প্রদান করছে, তাহলে এই বাধাটাই হচ্ছে এক ধরনের রোধ। তবে এই রোধকে খুব ভালো করে জানতে হবে ইনশাল্লাহ আমাদেরকে। হ্যাঁ, তো রোধকে জানার জন্য আমাদেরকে প্রথমত জানতে হচ্ছে যে রোধের নির্ভরশীলতাগুলো আসলে কি কি। আমি একটু দেখানোর চেষ্টা করাই কোন দিকে, তাহলে এখানেই দেখাই। প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই যে রোধ আমরা দেখলাম যে বাধা প্রদান করলো ইলেকট্রনটাকে, তো এই জিনিসটা কিসের উপর নির্ভরশীল হয়? এক নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। যেমন এই পরিবাহীটা হচ্ছে যে এত বড়, আমি যদি আরও একটা পরিবাহী আপনাকে দেখাই, এই যে আর একটা পরিবাহী দেখেন, এবার এই পরিবাহটা, নিচের পরিবাহটা উপরেরটা চাইতে কি বড়, তাই না? তাহলে এটাই হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যদি একটার ছোট হয় আর পরিবাহীর দৈর্ঘ্য যদি আর একটা বড় হয়, তাহলে কিন্তু এখানে রোধের মানের পরিবর্তন আসবে। অর্থাৎ ওই যে ইলেকট্রন বাধা পাচ্ছিল না, ওই বাধা পাওয়ার জিনিসটার একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, তারপরে তাহলে গেল পরিবাহীর দৈর্ঘ্য। তারপরে হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আসলে কি? এই যেটা, অর্থাৎ এই যে পরিবাহীর আসলে এই অংশটুকুতে একটা বৃত্ত, তাই না? তাহলে এই বৃত্তের যে ক্ষেত্রফলটা, তাহলে আমরা বৃত্তটাকে একটু বাইরে টেনে নিয়ে আসি, ধরলাম আমরা বৃত্তটা হচ্ছে যে এইটা, তাহলে যে বৃত্তের যে আসলে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যতটুকু, আমি আরেকটা তার দেখাই আপনাদেরকে, আরেকটা তার দেখাই, এই যে একটা লক্ষ্য করেন না, এই যে এটা একটা তার, তাহলে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড়, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু আরও অনেক বড়। তাহলে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু রোধের মানটার পরিবর্তন আসবে বা রোধ পরিবর্তন হবে। কিন্তু কিভাবে হবে সেটা পরের কথা। তারপর আরেকটা কথা কি বলছে একটু লক্ষ্য রাখি, বলেছে যে কি পরিবাহীর উপাদান। এটা খুব চমৎকার একটা জিনিস। যেমন আপনাদেরকে বলি, আমি এই যে বাজার থেকে তারগুলো কিনে নিয়ে আসছি, এই তারের দামটা একটু বেশি কেন?
তখন এর উপাদানগুলো হচ্ছে যে আপনার তামা দিয়ে তৈরি, যে এর এই যে উপাদানগুলো আছে তামা দিয়ে তৈরি। এবার কিছু 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 আপনার পরিবাহী তার আছে যেগুলো হচ্ছে যে আপনার লোহা প্লাস তামা দুইটার মিক্সড ঘটিয়ে করায়। তো সেক্ষেত্রে তারের দামটা কমে যায়। তো আমরা অনেক সময় বাজার থেকে ফ্যান কিনে নিয়ে আসি, ফ্যানের দাম অনেক কম হয় অনেক যখন, তখন মনে হয় যে আরে ফ্যানের দাম এত কম, তাহলে এটা নিয়ে চলে যাই আমরা, কিন্তু আসলে না, ওখানে তারের আসলে ভালো খারাপের থাকে। তো ভালো যদি তামার তার দেওয়া হয় তাহলে দামটা বেড়ে যায়, আর যদি আপনার লোহা প্লাস তামা মিক্সড করা হয় তখন কিন্তু দামটা কমে যায়। আসেন তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে কি, যে পরিবাহীর উপাদানটা কি, তাহলে অ্যালুমিনিয়ামের উপাদান দিয়ে তৈরি, নাকি লোহার উপাদান দিয়ে তৈরি, নাকি কপারের উপাদান দিয়ে তৈরি, বা তামা যেটা, বা নাকি আপনার এখানে ওই রূপার তৈরি, মোট কথায় এই তারের উপাদানগুলো কি, কথা বুঝতে পারছেন? তাহলে এটা হলো উপাদান, তারটা মোট কথা কী দ্বারা তৈরি সেটাই হলো তারের উপাদান। তাহলে যদি উপাদান ভিন্ন ভিন্ন হয়, যেমন কপার বা তামা যেটা, তারপর আর একটা হচ্ছে রূপার তার, অর্থাৎ আপনার এখন চিন্তা করেন, এটা মনে করেন যে রূপার তার, আর এটা হচ্ছে যে কি আপনার তামার তার। তাহলে এখন রূপার তারে কি থাকবে, রূপার পরমাণু থাকবে, আর তামার তারে কি থাকবে, তামার পরমাণু থাকবে। তো যখন ইলেকট্রন পাস হবে, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন যাবে, আমি আবার ইলেকট্রনটাকে কোথায় রাখলাম আমি নিজেই খুঁজে পাচ্ছি না, পাইছি, ওকে। তাহলে যখন রূপার তার দিয়ে ইলেকট্রনটা পাস হয়ে যাবে তখন এক ধরনের রোধ হবে, আর তামার তার দিয়ে যখন আবার পাস হবে তখন আরও এক ধরনের রোধ হবে। অর্থাৎ তাই বলছে যে শুনো, অর্থাৎ এখানে যদি উপাদানগুলো পরিবর্তন হয় তাহলে কিন্তু রোধের পরিবর্তন ঘটবে। সো আমাদের এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা হচ্ছে পরিবাহী তাপমাত্রা, অর্থাৎ পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো যাচ্ছিল, পরিবাহীর মধ্য দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছিল তখন এক ধরনের ঘর্ষণ হচ্ছিল না পরমাণুর সাথে। তো ঘর্ষণ হলে কি হয়, তাপ উৎপন্ন হয়, ঘর্ষণ করেছি আমরা, তাহলে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে তাপমাত্রাটা, আপনি যখন ফ্যান ঘুরবে তখন ফ্যানে হাত দিয়ে দেখবেন যে অনেক তাপ হয়ে গেছে। তো এই যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন ওই জিনিসটার উপর ডিপেন্ড করেও কিন্তু রোধের মানটা নির্ভর করবে। কথা বুঝতে পারছেন? তাই আমরা বলতে পারছি যে রোধের নির্ভরশীলতা 4 ধরনের হবে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে পরিবাহীর উপাদান, তারপরে হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। তো এখন দৈর্ঘ্য, তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদান আর তাপমাত্রা দিয়ে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, অর্থাৎ রোধের সূত্র সম্পর্কে এখন আমাদের ধারণা লাভ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা রেখে দিই। এখন আমরা রোধের সূত্রের দিকে যাব, তবে আর একটা ছোট্ট করে আমরা জিনিসটা জেনেই ফেলি একটু। এই ছোট্ট একটা কথা মনে রাখি আমরা, আমাকে বলছে যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে রোধের মান শুধুমাত্র এর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদানের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনার কাছে মনে করেন দুইটা রোধ আছে, পরিবাহী তার আছে, তো আমি একটাই ধরলাম, এখানে এটাই ধরলাম। তো এই পরিবাহী তারটা মনে করেন কপারের পরমাণু দ্বারা তৈরি। তাহলে বলছে যে কি, এই কপারের তারটা বলবে যে এখানে জায়গাটাতে তাপমাত্রা স্থির রাখো, অর্থাৎ ধরে নেন আপনি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে। তাহলে বলছে তুমি তাপমাত্রা স্থির রেখেছো? বলছি ইয়েস, ওকে, তাপমাত্রা স্থির আছে। তাহলে তুমি যদি তাপমাত্রা স্থির রাখো, তাহলে আমার মধ্য দিয়ে যখন ইলেকট্রন পাস হবে তখন আমি যে রোধটা প্রকাশ করব, আমি যে বাধাটা দিব, সেই বাধার মানটা আমার দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, তারপর আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, আর আমার পরিবাহীর উপাদানের উপর, অর্থাৎ আমি যে কপারের তৈরি বা আমি যে আপনার সিলভারের দ্বারা তৈরি সেটার উপাদানের উপর ডিপেন্ড করবে। তাহলে তাপমাত্রা যদি ফিক্সড রেখে দেন তাহলে 3টা জিনিসের উপর শুধুমাত্র কী হবে, রোধের মানটা নির্ভর হবে। 1 নম্বর হচ্ছে যে কি, তার দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে উপাদানের উপর। তাহলে এখন আমাদের এই যে ফুল প্রসেসটাকে তার দৈর্ঘ্য দ্বারা অ্যান্ড প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দ্বারা কী করে ফেলা যায়, আটকে ফেলা যায়। তো কীভাবে আটকে ফেলা যায় সেটা আপনাদেরকে একটু দেখাই, আমি সূত্রগুলো একটু দেখাই আপনাদেরকে। সূত্রগুলো আসলে কেমনে হয়েছে, কিভাবে হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, থাকো তুমি। তো এখন আমাদের রোধের যে সূত্রটা আসবে সেটা 1 নম্বরটা একটু ভালো করে দেখার চেষ্টা করি, এই যেটা। তো রোধের ক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র, তাহলে দৈর্ঘ্যের সূত্রটার জন্য আপনাকে 2টা জিনিস চিন্তা করতে হবে, যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে এখানের ক্ষেত্রে আমি সূত্রটা রাখি আপনাদের আগে, 2টা দৈর্ঘ্য বিশিষ্ট আগে তার দেখায় এবং ওই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হয়ে যাওয়ার একটা গল্প শোনায়, তাহলে আপনারা আশা করি আরও ভালো করে বুঝতে পারবেন। এইটা দিলাম এখানে। আচ্ছা, আমি ওই অংশটুকু মুছে ফেলি আগে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আপনাদের সময়টা বেশি চলে যাচ্ছে আমি বুঝতে পারছি অবশ্য,
তারপরও আমি একটু এটা এই পাশে রাখি, হ্যাঁ, ওকে। তারপরে এটা হচ্ছে যে আমার এইখানে, ওকে। এবার আমাকে এখন কি বলেছে দেখেন, দৈর্ঘ্য সূত্র বলেছে যে আমি তো আপনাদের গল্প শোনাতে চেয়েছিলাম, আমি তো আপনাদের সূত্র বলতে চাইনি, আমি জাস্ট আপনাদের গল্প আকারে বুঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। এবং এটা আপনার, আমি উপরেরটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের যেটা দৈর্ঘ্য ওটার চাইতে এটার দৈর্ঘ্যটা অনেক বড়। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখেন, এ তারটা যতটুকু মোটা বা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড়, এটারও কিন্তু ততটুকুই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি রেখেছি, হ্যাঁ। তাহলে এখানের ক্ষেত্রে একটা জিনিস দুটোর একই, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাও যত বড়, এটারও কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তত বড়। বাট এখানে শুধুমাত্র একটা জিনিসের চেঞ্জ হয়েছে এই দুটার, সেটা হচ্ছে যে আপনার এটার দৈর্ঘ্য হচ্ছে ছোট আর এটার দৈর্ঘ্য হচ্ছে যে বড়। তাহলে আমরা ওই ইলেকট্রনটাকে নিয়ে আসবো, এবং আপনারা এটার উত্তর কিন্তু, এটার উত্তর যদি আপনারা করতে পারেন তাহলে আমি কিন্তু বুঝে নিব, বা আপনি নিজের থেকে আপনি বুঝতে পারবেন বা আপনাকে জাস্টিফাই করতে পারবেন যে ইয়েস, আমি অন্তত রোধ জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা যে ইলেকট্রন দিয়ে এই চেকিংটা করব। এবার যখন আমরা এই ইলেকট্রনকে আমাদের এ তার দিয়ে পাঠালাম, তখন যাচ্ছে, যাওয়ার পথে অবশ্যই কী হবে, বাধাপ্রাপ্ত হবে, পরমাণুর সাথে সংঘর্ষ হবে, গেল। এবার এখানে যে রোধটা হলো বা এই ইলেকট্রনটা যে বাধাটা পেল, এবার আমরা কি করব, এই তারের মধ্য দিয়ে আমাদের এই ইলেকট্রনটাকে পাঠানোর চেষ্টা করব। ধরুন গেল, এবার এখান থেকে এনে পাস হলো। তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্টে যে এই ইলেকট্রনটা এ তারে বেশি বাধা পেয়েছিল নাকি এ তারে বেশি বাধা পেয়েছিল। বাধা মানেই হচ্ছে যে রোধ। তাহলে আপনি বলতে পারবেন যে এই তারটাতে এই ইলেকট্রনটার বেশি রোধ হয়েছিল নাকি এই তারটাতে এই ইলেকট্রনটার বেশি রোধ হয়েছিল। আপনি যদি এটা উত্তর করতে পারেন, আপনি কিন্তু অলরেডি অনেক কিছু বুঝে গেছেন। এবার আমি আপনাদের উত্তরটা বলে দিই। এই যত বড় দৈর্ঘ্য বেশি হয়েছে, এই তারটাতে তার সংঘর্ষ বা তার সাথে পরমাণুর বাধাটা বেশি হয়েছে, দ্যাট মিন্স বড় তারটাতে তার রোধের পরিমাণটা বেশি হয়েছে। কেন কেন আপনার মাথায় তো প্রশ্ন আসবে এখন, তাই না? দেখেন, আমাদের এখান দিয়ে বা এ তারের মধ্য দিয়ে যখন আসলে পাস হচ্ছিল, এ তারে যতগুলো ইলেকট্রন মানে পরমাণু রয়েছে, এ তারের মধ্যে যতগুলো পরমাণু রয়েছে, এ তারের মধ্যে কি তার চেয়ে আরও বেশি পরমাণু রয়েছে না? অবশ্যই অবশ্যই অনেক বেশি পরমাণু রয়েছে। তাই যখন ইলেকট্রনটা এই তারের মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছিল, তখন যতগুলো পরমাণুর সাথে ধাক্কা লেগে সে গিয়েছে, তার চাইতে কিন্তু অবশ্যই এটা যেহেতু অনেক বেশি পরমাণু রয়েছে, তাই ধাক্কা লাগতে 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 আরও বেশি ধাক্কা লেগে তারপরে ওপাশে যাবে। তাই বেশি ধাক্কা লাগা মানে কি হবে? বেশি রোধ হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই তারে রোধের পরিমাণটা কম হয়েছে, আর এই তারটাতে রোধের পরিমাণটা কি হয়েছে? আর একটু বেশি হয়েছে। তাহলে ওটাতে কম হয়েছে রোধের পরিমাণ, আর এটাতে কী হয়েছে? বেশি হয়েছে। কেন হয়েছে তাহলে বুঝতে পারছেন? আপনার মাথাতে একটা প্রশ্ন আসবে যে স্যার, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যতটুকু ছিল, এখানেও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ততটুকু, কিন্তু ওই যে ব্যাপারটা, এটা দৈর্ঘ্য যে কম আর এটা দৈর্ঘ্য যে বেশি, ইলেকট্রনটাকে চলতে গিয়ে এটাতে যে পরিমাণ বাধা লেগেছে, এটাতে আরও বেশি বাধা লেগেছে। দ্যাটস ওয়াই এটাতে রোধের পরিমাণ কী হবে? বেশি হবে। তাহলে আপনি একটু দেখেন তো, তার যদি আরও অনেক বড় হয়ে যায়, 3 নম্বর তার আর একটা নিলাম, মনে করেন এখান থেকে এত বড় তার নিলাম, তাহলে রোধের পরিমাণ আরও কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে আপনি এখান থেকে চিন্তা করতে পারবেন না যে রোধের মানটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো তারের সমান থাকে, তাহলে দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে। কিন্তু একটা জিনিস স্থির আছে এখানে, ভালো করে চিন্তা করেন, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, তাহলে তারের দৈর্ঘ্য যত বড় হবে, তাতে আমাদের ইলেকট্রনটা বেশি সংঘর্ষ খাবে, আর বেশি সংঘর্ষ খেলে তাতে রোধের পরিমাণটাও কী হবে? বেশি হবে। তাই আপনি এখান থেকে একটা সমীকরণ করতে পারবেন যে আমাদের রোধের মানটা, তাহলে এই যে রোধের মানটা কার সমানুপাতিক? যেন দৈর্ঘ্যের সমানুপাতিক। আশা করি ক্লিয়ার, কোনো রকম ঝামেলা আশা করছি আমি আর হয় নাই। তখন রোধের মানটা দৈর্ঘ্যের কি সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে রোধের পরিমাণও তত বাড়তে থাকবে। তাহলে আপনি যদি এ তারটার দৈর্ঘ্য আপনি L1 ধরেন, আর এ তারটার দৈর্ঘ্য যদি আপনি L2 ধরেন, তাহলে আপনি এ তারের ক্ষেত্রে যদি দৈর্ঘ্য রোধ নির্ধারণ করতে চান, তাহলে কি হবে? R1, তারপরে এখানে ক্ষেত্রে L1। তাহলে আপনি এখানে দ্বিতীয় তারটার জন্য যদি নির্ধারণ করতে চান, তাহলে R2, তাহলে সমানুপাতিক কী হবে? L2। আশা করি ক্লিয়ার করতে পারছেন এটা। তাহলে মোট কথা, দৈর্ঘ্যর মানটা যত বাড়ছে
রোধের মানটাও তত কী হবে, বাড়বে। তো আমাদের এতগুলো এখান থেকে জানার দরকার নেই, শুধুমাত্র একটা কথাই মনে রাখবো আমরা এখান থেকে, যে কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কী থাকে, নির্দিষ্ট থাকে, তাহলে তার মধ্য দিয়ে যে রোধটা হবে বা তাতে যে রোধটা হবে সেটা হচ্ছে যে কি দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার আপনি সূত্র পড়ে দেখেন, বলেছে নির্দিষ্ট তাপমাত্রায়, আমরা কিন্তু অলরেডি আগে বলে দিয়েছিলাম তাপমাত্রা কী রাখবো, নির্দিষ্ট রাখবো। এবার এই দুইটা তার বলছে এই আমাদের কি তাপমাত্রা নির্দিষ্ট রাখছো তুমি? আমরা বলবো ওকে ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখলাম তোমাদেরকে, ওকে তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওকে ঠিক আছে, তোমাদেরকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখলাম। নির্দিষ্ট উপাদানের পরিবাহীর, এবার এখন কথা বলছে তার দুটা, এই তুমি দৈর্ঘ্য তো আলাদা আলাদা নিয়েছো, কথা ভালো, কিন্তু এ তারটা কিসের দ্বারা তৈরি আর এ তারটা কিসের তৈরি? দুটোই কপারের নিয়ে নিলাম আমরা, মনে করেন তাহলে এটাও হচ্ছে কপারের তৈরি, এটাও হচ্ছে যে কি কপারের তৈরি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাটা নির্দিষ্ট আর নির্দিষ্ট উপাদানের, অর্থাৎ এই দুটো তারই কিন্তু কি হবে, একই উপাদানের দ্বারা তৈরি হতে হবে। কথা বুঝতে পারছেন? তাই বলছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে, অর্থাৎ দেখেন দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি আছে, স্থির আছে, তাহলে পরিবাহীর রোধ কি হবে, এর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। আশা করি আমার স্টুডেন্টরা একদম ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হলো আমাদের দৈর্ঘ্যের সূত্র। তাহলে দৈর্ঘ্যের সূত্র আপনি পেয়েছেন আর সমানুপাতিক এল। তাহলে এবার আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার আমরা যদি এক কাজ করি, যদি মনে করেন যে স্যার এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়িয়ে দিই, তাহলে ঘটনাটা কি ঘটবে না? ওটাই তো এখন আসবে আমাদের, তাই না? তাহলে আমরা এক কাজ করব, এই তার দুটাকে আমরা টেনে নিয়ে চলে যাব কান ধরে, এই যাও তোমাদের কাজ শেষ, তোমাদের কাজ শেষ, এখন আমার স্টুডেন্টদের অন্য একটা টপিকে নিয়ে যেতে হবে। এই তোমারও কাজ শেষ, দেখি ওটাকে বাদ দিই, তোমার কাজ শেষ। হ্যাঁ, তাহলে এখন আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে কাহিনীটা দিতে হবে। ওকে, তাহলে আমরা কাজ করব, এই যে চলে আসবে আমাদের প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার। আসলে চারপাশ অনেক অগোছালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আপনাদের কি আর বলতাম, মানে চারপাশ অনেকটা অগোছালো হয়ে আছে আসলে, কই জানো। হ্যাঁ ওকে, তাহলে গেল আমাদের। এবার দেখেন প্রস্থচ্ছেদের নিয়ে আপনি কাহিনী শুরু করেছেন, বিষয়টা আসলে ঠিক কীরকম হয়েছে দেখেন। এবার এখানে আমরা সূত্রটা তো পেয়েছি, ওটা পরের কথা আসি। এবার একটু লক্ষ্য রাখেন তো, এই দুইটা তার, এখানে দুইটা তার আছে, তার দৈর্ঘ্য দুইটাই কি আছে, সমান আছে, অর্থাৎ এখান থেকে এটা দৈর্ঘ্য যত বড়, এখান থেকে এটা ঠিক দৈর্ঘ্যটা তত বড়, বাট এটার প্রস্থচ্ছেদ হচ্ছে যে কি বড়, এটার প্রস্থচ্ছেদ হচ্ছে যে কি ছোট। তাহলে এবার এখন আপনার মাথায় আরেকটা প্রশ্ন আমি দিতে চাই। তাহলে আমাদের ইলেকট্রন বদ্দাকে ডাকলাম, এই যে ইলেকট্রন বদ্দা আসো। এখন আমরা বললাম যে তুমি এক কাজ করো, তুমি এর মধ্য দিয়ে যাও। এবার এর মধ্যে দিয়ে গেল, এর মধ্যে দিয়ে যেতে 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 ওইখানে পাস হয়ে চলে গেল। ওকে, তাহলে এখন আমরা এর মধ্যে দিলাম, এর মধ্যে দিয়ে দিতে যেতে 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 মনে করেন পাস হয়ে চলে গেল। তাহলে এখন আপনার মাথায় যে প্রশ্নটা আসবে, আমি যেটা উত্তর আপনার কাছে চাচ্ছি সেটা হচ্ছে যে কোন তারে এই ইলেকট্রনটা বেশি বাধা পেয়েছে, অর্থাৎ এই মোটা ভাইটাতে নাকি পাতলু ভাইটাতে, এই মোটুটাতে নাকি বেশি পাতলুটাতে বেশি কি পেয়েছে সে, ওই বাধা বেশি পেয়েছে। আপনি এখন উত্তর দিবেন এটা হচ্ছে মোটু আর এটা হচ্ছে পাতলু। তাহলে এখন আপনার মাথায় হয়তো আসতে পারে যে স্যার এটাতে মনে হয় রোধ কম হবে, ওটাতে মনে হয় বেশি হবে, বাট নো, এটাতে রোধের পরিমাণ কম হবে, এটাতে রোধের পরিমাণ বেশি হবে। এটা কেন হয় সেটা আপনাদেরকে আমি আগে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি মনে করেন এই রাস্তাটা তো অনেক বড়, এই রাস্তাটা অনেক বড় না, আর এই রাস্তাটা হচ্ছে ছোট। তো আপনি যদি ছোট একটা রাস্তা দিয়ে কখনো যান, তাহলে আপনার শরীরে টাচিং লাগতে পারে বেশি, তাই না? মানে ছোট একটা জায়গায় রাস্তা আছে, দুই পাশে দুইটা দেওয়াল আছে মনে করেন, আর ছোট একটা রাস্তা, যখন আপনি এভাবে যাবেন তখন আপনার হাত পায়ে লাগার সম্ভাবনা বেশি আছে নাকি নাই? অবশ্যই বেশি আছে। আর দেওয়ালটা যদি অনেক দূরে দূরে অবস্থান করে, এবার আপনি যদি মোটারামও হন এরকম সাঁ করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, তার কারণ আপনার টাচিং হবে না। আসলে দেখেন এই তারটা অনেক মোটা হওয়ার কারণে যখন ইলেকট্রনের মধ্যে যদি পাস হয়, তখন মনে করেন যে এই পরমাণু বলে এই 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 তোকে ধাক্কা দেবো আমি, তখন এই ইলেকট্রন বলে কী হয়, তোকে এলাকা ছেড়ে আমি এদিকে চলে গেলাম, মানে যেখান দিয়ে সে ভালো জায়গা পায় সাঁ করে ফাটস করে চলে যায়। কথা বলছেন? আর এই রাস্তাটা ছোটো, যে এই রাস্তাটা ছোট হওয়ার কারণে কি হয়, আমাদের এইখান থেকে যেতে যেতে মানে রাস্তা ছোট হওয়ার কারণে মোট কথা তাকে বাধা প্রদান বেশি করে। তাহলে এখানের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখেন, দুটো তারের দৈর্ঘ্য কিন্তু কি রয়েছে, সমান রয়েছে, কিন্তু এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কম, ওটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে যে বেশি। তাহলে যত বেশি প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা বাড়বে তত রাস্তা বড় হয়ে যাবে, আর যত রাস্তা বড় হবে
ইলেকট্রন চলাচলের জন্য সুবিধা তত বেশি হবে। কথা কি বোঝা গেল? তাহলে ইলেকট্রন যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে তাহলে রোধের মানটা কি কম হবে না বেশি হবে? ইলেকট্রন যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে তাহলে রোধের মানটা কম হবে নাকি বেশি হবে? কম হবে। কথা বুঝতে পারলেন? তাহলে আমাদের চিকন রাস্তা দিয়ে যাওয়ার সময় এটার রোধ কি হবে? বেশি হবে। আর যখন মোটা রাস্তা দিয়ে যাবে তখন তার রোধের পরিমাণটা কি হবে? কম হবে। আমি যদি এটা চেয়ে আরও মোটা তার নিয়ে নিই একেবারে এরকম করে, তাহলে রোধের পরিমাণটা আরও অনেক কমে যাবে। কেন? রাস্তার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। রাস্তা বড় হলে আমরা সুন্দর করে চলাচল করতে পারবো, তাই না? তাই বিষয়টা আসলে এরকম করে ঘটে। তো দেখেন, আমি পুরো সূত্রটা বোঝানোর পরে আমি আবার সাইকেল দিয়ে এবং আমি একটা গেটের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো, তাহলে আসলে বিষয়টা ক্লিয়ার করতে পারবেন। তাহলে এখানের ক্ষেত্রে রোধের মানটার ব্যাপারটা উল্টো ঘটছে, তাই না? আমরা প্রথমের ক্ষেত্রে কি পেয়েছিলাম? যে রোধের মানটা ছিল যে আমাদের দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা হচ্ছে প্রথম সূত্র আমাদের ছিল, তাই তো? আর দ্বিতীয় সূত্রটা আমরা কি পাচ্ছি? এটা বলছে যে কি রোধের মানটা সমানুপাতিক নয়, মানে সমান হারে কিন্তু এটা বাড়ছে না। অর্থাৎ আপনি যত প্রস্থচ্ছেদ বাড়াচ্ছেন রোধের মানটা কমে যাচ্ছে। অর্থাৎ একটা বাড়লে আরেকটা যখন কমে যায় তখন এটাকে আমরা সমানুপাতিক বলি না, বরং এটাকে আমরা ব্যস্তানুপাতিক বলি। কথা বুঝতে পারছেন? আর ওখানে ক্ষেত্রে একটা বাড়ছিল, মানে একটু আগে দৈর্ঘ্য যত বাড়াচ্ছিলাম রোধের মান তত বাড়ছিল, তাই ওটা হচ্ছে সমানুপাতিক। কিন্তু এখানের ক্ষেত্রে আপনি যত মোটা করবেন তত রোধের মানটা কি হয়ে যাবে? কমে যাবে। তাই যত আপনি মোটা করছেন তত যেহেতু রোধের মান কমে যাচ্ছে, তাহলে আপনাকে চিন্তা করতে হচ্ছে যে রোধের মানটার সাথে এর জিনিসটার সম্পর্ক যেটা, সেটা ব্যস্তানুপাতিক। তখন একটা বাড়াচ্ছি আর একটা কমে যাচ্ছে। কথা ক্লিয়ার আশা করি আমার স্টুডেন্টদের? তাই আমাদের যে রোধের মানটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে 1/, আর ক্ষেত্রফলটা হচ্ছে যে কি এ। তাহলে যে আমাদের ক্ষেত্রফল এর ব্যস্তানুপাতিক। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে এই অংশটুকু কান ধরে টেনে নিয়ে আসেন আপনি, অর্থাৎ এই যে আর সমানুপাতিক 1/, কত এ আছে। তাহলে আপনি একটা কাজ করেন, মানে ক্ষেত্রফল আপনি 1 মিটার নেন, তারপর রোধের মানটা আপনি কত পাচ্ছেন সেটা চেক করে দেখেন। তাহলে যে 1/, কত মান, তাহলে আপনি কত পাবেন? 1 পাবেন রোধের মান। তাহলে রোধের একক ওহম আমরা বসাই দিলাম। এবার আপনি ক্ষেত্রফলের মানটা আপনি মনে করেন যে 10 নিয়ে নিলেন, তাহলে ক্ষেত্রফলটা বাড়াই দিচ্ছেন আপনি মনে করেন। ক্ষেত্রফলটা বাড়িয়ে দিলেন না? অর্থাৎ যে এর মান যখন 1 নিয়েছেন তাহলে তার রোধের মান আসছে কত? 1 আসছে। এবার ক্ষেত্রফলের মানটা যখন আপনি কী করবেন? 1/, মনে করেন যে 5 নিয়ে নিলেন, তাহলে কত আসবে? 0.5 আসবে, তাই না? 0.5 আসবে ওহম। তাহলে 1 বড় নাকি 0.5 বড়? 1 বড়, 0.5 ছোটো। তা আপনি কী করেছেন? এই যে ক্ষেত্রফলের মানটা আপনি বাড়িয়ে দিয়েছেন, দেখেন তো, তাহলে রোধের মানটা কী হয়েছে? কমে গেছে। এবার আপনি যদি এক কাজ করেন, 1/, কত হবে? 10। অর্থাৎ আপনি ক্ষেত্রফল আরও বাড়িয়ে দিলেন, অর্থাৎ এটাকে আরও মোটা করে দিলেন। তাহলে আপনি কত পাবেন? মেবি 0.1 পাচ্ছেন। ইয়েস। তাহলে 1 বড়, 0.5 তার চেয়ে ছোটো, 0.1 আরও অনেক ছোটো। মানে আপনি এটা কার মান পাচ্ছেন? এটা রোধের মান পাচ্ছেন। তাই ক্ষেত্রফল আপনি যত বাড়াচ্ছেন তত কিন্তু রোধের মানটা কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আশা করি ক্লিয়ার আমার স্টুডেন্টদের। দেখেন, এই সূত্রটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে আমি যেটা মনে করেছি সেটা হচ্ছে এটা। আমাদের এটা হচ্ছে ইলেকট্রন, আমার সাইকেলটা হচ্ছে যে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, তো ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এখন দিয়ে আমার এই ইলেকট্রনটা যাবে। তাহলে এখন এই ইলেকট্রনটা যদি যাওয়ার সময় ধাক্কা লাগে বেশি, তাহলে তার রোধ বেশি হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আর দেখি আগে আমরা, কিন্তু ধাক্কা কিন্তু লাগছে, অর্থাৎ জায়গা কিন্তু কি নয়, তার জন্য ভালো মতো নয়, বা সে কিন্তু ভালো মতো যেতে পারছে না, অর্থাৎ কষ্ট হচ্ছে তার। কথা বুঝতে পারছেন? ইলেকট্রন যেতে যদি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে তার রোধটাও কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কী করব? আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বাড়িয়ে দেবো, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে যাবে। ওকে, দেখেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে, মানে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেলে এখন আমার ইলেকট্রনটা পাস হতে নো প্রবলেম। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রোধের পরিমাণ কি হয়ে যায়? বেশি হয়ে যায়। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আপনার কি হয়? বেড়ে যায়, তাহলে রোধের পরিমাণ কমে যায়। কেন? তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে ইলেকট্রন পাস হতে বাধাপ্রাপ্ত হয়। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আপনার কি হয়? বেশি হয়ে যায়, তাহলে ইলেকট্রন পাস হতে আপনার বাধাটা কম লাগে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে আমাদের এখানে ক্ষেত্রে সম্পর্কটা যেটা হবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্ক। হ্যাঁ, গেল। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এটা হচ্ছে 2 নম্বর সূত্র।
তাহলে একটা তারের মধ্যেই তো দৈর্ঘ্যর ব্যাপার থাকে, একটা তারের মধ্যেই তো প্রস্থচ্ছেদের ব্যাপার থাকে, তাই না? তাহলে দুটো সূত্রকে এবার আমাকে কী করতে হবে? কম্বিনেশন করতে হবে। তাহলে দুটো সূত্রকে এখন কম্বিনেশন করার কারণটা কি? তখন আমাকে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো দুটোই চিন্তা করতে হবে। তখন একটা তারকে দৈর্ঘ্যও থাকে, আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও থাকে, তা আমাকে দুটোই চিন্তা করতে হবে। তাহলে আমরা ওকে যাও বাবা, ধরুন তোমাদেরকে দিয়ে কমপ্লিট করে ফেলেছি, যদি লাগে আবার তোমাদেরকে ডাকবো, কেমন? বসে থাকো এখানে। তাহলে এখন এই দুইটা সূত্রকে আমরা কি করব? অ্যাডজাস্টমেন্ট করবো, অ্যাডজাস্টমেন্ট। তাহলে আর এবং আর বাম দিকে আছে, তাহলে আমরা কী পাবো? আর পাবো। তারপরে এই যে সমানুপাতিক আর সমানুপাতিক আছে, তাহলে আমরা এখানে সমানুপাতিক পাবো। তারপরে এটা এবং এটা কি হচ্ছে? গুণ হচ্ছে, অর্থাৎ যে এল ইন্টু হচ্ছে 1/a। ওকে, তাহলে আমরা কাজ করতে পারবো এখানে। আর সমানুপাতিককে উঠে আমরা সমান লিখবো, আর এখানে আমাদের সমানুপাতিককে উঠে সমান যখন লিখি তখন একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়, সেটা আমরা লিখলাম রো। তাহলে এল অবশ্যই 1-এর সাথে গুণ, তাহলে এল ডিভাইডেড বাই কী হলো? এ। তাহলে এখানে রোটা আসলে কি? এটাই হচ্ছে কি দুইটার কম্বিনেশনের সূত্র, মানে এটা দুইটার কম্বিনেশন। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে আমাদের রোধের যে কম্বিনেশন সূত্র, সেটা হচ্ছে যে এটা। আপনি এখানে ক্ষেত্রে তিনটা জিনিসকে চিনেন। আর হচ্ছে যে রোধ, এল হচ্ছে যে তারের দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বাট আপনি এই জিনিসটাকে চিনেন না। তো এই জিনিসটা আসলে কি? তো এই জিনিসটা সম্পর্কে এখন আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে যে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। আমরা এটাকে আগে মিটিয়ে ফেলি। দেখেন, এগুলো খুব ভালো করে আমার স্টুডেন্টদেরকে জানতে হবে। তখন এগুলোর ফিল যদি আপনি নিতে না পারেন আসলে, তাহলে পড়া মজা লাগবে না, আপনার কাছে মজা লাগবে না। ওকে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। তো আপেক্ষিক রোধ বা রোধকত্বটা আসলে কি? আমরা কিন্তু সূত্র আগে জানবো না, আমরা কিন্তু আগে এই জিনিসটাকে ফিল করার চেষ্টা করবো। হ্যাঁ, তো এটা হচ্ছে জাস্ট এটা মনে রাখেন আপাতত যে এটাই হচ্ছে যে আপেক্ষিক রোধ বা রোধকত্ব। তখন আপেক্ষিক রোধ বা রোধকত্বটা আসলে কি জিনিস সেটা জানার জন্য আমরা একটু উদাহরণের মাধ্যমে যাব। তবে সূত্রটা লিখে রাখি আগে। তাহলে আর সমান হচ্ছে যে কি? রো ইন্টু হচ্ছে এল ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রটা আমরা লিখে রাখলাম। হ্যাঁ, ওকে। এবার এখন দেখেন, আপনাকে আমি তিনটা জিনিস দেখাবো এখন। এই তিনটা জিনিসের মধ্যে থেকে আপনি উত্তর করবেন। আমাদের একই দৈর্ঘ্যের আমি মান নেব অবশ্য। এখানে এটা যত বড় তার, ওকে ওকে, দিলাম। ঠিক একই সমপরিমাণ। আমার চিত্র নিয়ে আপনার আবার ভেজাল লাগবে না, মানে এটা দৈর্ঘ্য যত বড়, এটা দৈর্ঘ্য তত বড় হবে। আর এখন যেটা অঙ্কন করছি সেটা দৈর্ঘ্য তত বড়, অর্থাৎ তিনটা দৈর্ঘ্যই কী হবে? সমান হবে এখানে। হ্যাঁ, অ্যান্ড তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলোও সমান, সমান। তাহলে একটা দিলাম এ তার, আর একটা দিলাম আমরা বি তার, আর একটা দিলাম আমরা সি তার বা পরিবাহী। এখন আমরা এ হলো আপনাদের লোহার তৈরি মনে করেন, আয়রন যেটা বা লোহার তৈরি। এবার বি হচ্ছে আপনার কপারের তৈরি, আর সি হচ্ছে যে আপনার ওই রূপাদি, এই রূপা, সিলভারে লিখি, এত কাহিনী করে আমাদের লাভ কি আর? সিলভার বা রূপার তৈরি। দেখেন, এবার খুব ভালো করে চিন্তা করবেন, এই অংশটুকুই ছেলেমেয়েরা ভালো করে বুঝতে পারে না। অর্থাৎ আপেক্ষিক রোধ বা রোধকত্ব আসলে কি? মানে আপনি রোধকত্ব বাদ দেন, মানে আপেক্ষিক রোধ বা রোধকত্ব একই কথা। তো রোধ আর আপেক্ষিক রোধের মধ্যে পার্থক্যটা আসলে কি সেটা আপনাকে জানতে হবে। তাহলে রোধ হচ্ছে কি? যে বাধা প্রদান করা, অর্থাৎ যখন আমাদের ইলেকট্রন পরিবাহের মধ্যে দিয়ে যেত তখন সেটা যে পরিমাণ বাধা পেত সেটাই হলো যে রোধ। কিন্তু আপেক্ষিক রোধের ব্যাপারটা একটু চেঞ্জিং। কেন অ্যান্ড কীভাবে দেখেন, এটা হচ্ছে আয়রনের তৈরি, মানে এর মধ্যে যতগুলো পরমাণু রয়েছে সবগুলোই হলো কি আয়রনের পরমাণু। তারপরে এখানের মধ্যে যতগুলো পরমাণু থাকবে তাহলে সবগুলো হবে কপারের পরমাণু। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন ইলেকট্রনটাকে আমরা বললাম এই শোনো শোনো শোনো, এবার আয়রনের যে তারটা আছে এটার দৈর্ঘ্য যত বড় আছে, কপারের ততটুকু দৈর্ঘ্য আছে, এটারও ততটুকু দৈর্ঘ্য আছে, এবং সবারই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রকম। তাহলে আপনার মাথায় প্রথমত প্রশ্ন আসতে পারে এরকম যে স্যার, যখন আয়রনের মধ্যে দিয়ে ইলেকট্রনটাকে পাঠানো হলো তখন সেটা তাৎ করে চলে গেল, মনে করেন যে এখানে
10 ওহম তৈরি করলো। এবার এখান থেকে গেল, এক ধরনের বাধা পেয়েছে, সেটাও আপনি ভাবতেছেন 10 ওহম তৈরি করবে। এর মধ্যে দিয়ে যখন গেল, সেটাও আপনি ভাবতেছেন যে 10 ওহমই তৈরি করবে। কেন? তখন স্যার তার তো সবগুলোই দৈর্ঘ্য সমান ছিল, তার সবগুলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো সমান ছিল। কিন্তু ন, তার কারণ এটা হচ্ছে আয়রনের তৈরি তার, ওর মধ্যে আয়রনের পরমাণু রয়েছে। এবার আয়রনের পরমাণু এই ইলেকট্রনকে যে পরিমাণ বাধা দিবে, কপারের পরমাণু তার চেয়ে আরও অনেক কম বাধা দেয়। আর সিলভারের পরমাণু এই ইলেকট্রনটাকে চলার জন্য তার চেয়ে আরও অনেক কম বাধা দেয়। তাহলে আপনি এখন চিন্তা করতে পেরে গেছেন, তাহলে এই তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রনটা পাস হবে, বেশি কী হবে? রোধ সৃষ্টি হবে। এটার মধ্যে যখন পাস হবে আর একটু কম রোধ সৃষ্টি হবে, আর এটার মধ্য দিয়ে যখন পাস হবে সেটাতে আরও কম রোধ সৃষ্টি হবে। এবার এই জিনিসটা একটু কনফার্ম করি আপনাদেরকে। অর্থাৎ ইলেকট্রন যখন এর মধ্যে দিয়ে পাস হলো, বলতে পারে কোন জায়গাতে তুই আমাকে ছাড়লি রে ভাই? এই জায়গাটা তো হচ্ছে মনে হয় একেবারে কর্দযুক্ত রাস্তা, এখানে যাইতে তো আমার বহুত কষ্ট হচ্ছে, কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে আসছিস তুই? অনেক সময় আমাদের গ্রামের রাস্তাতে কাদা হয়ে গেলে আমাদের হাঁটতে অনেক কষ্ট হয় না? কথা বুঝতে পারছেন? তুই বলতেছে যে ইলেকট্রন বলতেছে কী করলি তুই আমাকে, কোন রাস্তাতে ফেললি, বহুত কষ্ট হচ্ছে যাইতে, আমার বহুত কষ্ট হচ্ছে। গেল, তারপরে বহুত কষ্ট তো ওই পাশে গিয়েছে। ধরে নেন যে আপনার এখানে রোদ যেটা তৈরি করেছে, বহুত কষ্ট, তার রাগ হয়েছে বহুত, কী বললি তুই আমাকে, এখানে কোন রাস্তাতে দিচ্ছস? ওকে, তারপরে কপার। তাহলে কপারের ক্ষেত্রে এটা মনে করেন যে গ্রামের রাস্তা আছে, কিন্তু কর্দ জায়গা থেকে আরও একটা ভালো রাস্তাতে গেছেন, মানে যেটা শুধু ইটের রাস্তা, পিচ ঢালা রাস্তা নয়। কথা বুঝতে পারছেন? তো এবার মনে করেন যে আপনি ইটের তৈরি রাস্তাতে গেছেন, তারপরে কিছু যাচ্ছেন, মনে করেন পায়ে ঠাস ঠাস করে একটু হালকা করে লাগছে, তখন আপনি বন্ধুকে বলছেন যে কোন রাস্তাতে নিয়ে আসলি রে ভাই, মাঝে মধ্যে তো আঘাত পাচ্ছি। কিন্তু ওখানে আপনি আপনার বন্ধুকে কী বলতেছিলেন, তুই কোন রাস্তাতে দিলি রে ভাই, এই রাস্তা তো আমার একেবারে শেষ করে ফেলতেছে। কথা বুঝতে পারছেন? তো এই যে এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, তখন মাঝে মধ্যে আপনাকে একটু কী লাগতে পারে, পায়ে লাগতে পারে। তখন এটা মনে করেন যে আপনার হইল যে আপনার কত, প্রায় 50-এর মতন হইল, যে 50 ওহম রোধ তৈরি করলো। এবার একেবারে পিচ ঢালা রাস্তা, অসাধারণ রাস্তা, ফ্যান্টাস্টিক রাস্তা। ওই ফ্যান্টাস্টিক রাস্তা দিয়ে যখন আপনি চলে যাবেন, আপনার বন্ধুকে বলেন, বাহ তাদের রাস্তাঘাট তো বহুত সুন্দর করেছে তাদের গ্রামের রে, যাইতে কিন্তু খুব ভালোই, বাহ সাইকেল চালায় বা মোটর সাইকেল ফাট করেও সুন্দর করে চলে গেল। তাহলে আমাদের এই যে সিলভারের ক্ষেত্রে মনে করেন যে আমাদের 5 ওহম তৈরি হলো। তাহলে এই ইলেকট্রনটা কোথায় চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে? অবভিয়াসলি সিলভারের মধ্যে দিয়ে, তাই না? তো আসলে একই দৈর্ঘ্য আর একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় কখনো, তো আসলে যে উপাদানটা যতটুকু রোধ তৈরি করতে পারে সেটা হলো ওই উপাদানটার রোধকত্ব। তাহলে এখানের ক্ষেত্রে আমাদের আয়রনের রোধকত্ব হচ্ছে যে কত, 100। এখানের ক্ষেত্রে কপারের রোধকত্ব হচ্ছে যে কত, 50। আর সিলভারের রোধকত্ব হচ্ছে যে কত, 5। রোধের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ওই বলা হয় যে বাধা পাইছে রোধ, কিন্তু রোধকত্বর ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাপ ধরে নেওয়া হয়। অর্থাৎ এত বড় জিনিস তো, এত বড় একটা তার, এবার এর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ একই রাখবো, কপারের তৈরি, সিলভারের তৈরি, যে কোনো জিনিসের তৈরি, কোনটাতে কতটুকু রোধ তৈরি করতে পারছে। তাহলে যেটাতে যতটুকু রোধ তৈরি করতে পারবে সেটার উপাদানের রোধকত্ব ততটুকুই। তাই এখন আপনি এটা বুঝতে পেরে যাবেন। দেখেন, আপেক্ষিক রোধ বা রোধকত্ব কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, অবশ্য 3টারই কি থাকবে, নির্দিষ্ট তাপমাত্রায় থাকবে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট। অর্থাৎ একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বলতে বোঝানো যায় আপনি যদি এটার মান যতটুকু নিলেন, মানে একক দৈর্ঘ্য বলতে কি যে কোনো দৈর্ঘ্য নিয়েছেন, যে কোনো প্রস্থ নিয়েছেন আর কি, হ্যাঁ, প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহের রোধকে, তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রোধের মানে রোধকেই কী বলা হবে? ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলা হবে। উপাদানের কথাটাই খুবই গুরুত্বপূর্ণ। তখন এর উপাদান ছিল আয়রনের তৈরি, এর উপাদান ছিল কপারের তৈরি, এর উপাদান ছিল সিলভারের তৈরি। কথা বুঝতে পারছেন এবার? তাহলে আপেক্ষিক রোধ হলো আলাদা জিনিস, রোধ হলো আলাদা জিনিস। এবার আপেক্ষিক রোধকে কী পেয়েছিলেন যেন? রো এর মানটা পেয়েছিলেন, রো, তাই না? এবার এখান থেকে চমৎকার কয়েকটা কথা বলি আপনাদেরকে, ওকে। এবার আর ইকুয়াল রো ইন্টু এল ডিভাইডেড বাই, আগেটা লিখে ফেলি। তাহলে যে আর ইকুয়াল রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এটা আপনি লিখেছেন, ঠিক আছে? এটা লেখার পরে আপনি একটা চিন্তা করলেন যে স্যার আমি একটা কাজ করব। কাজটা হচ্ছে যে এরকম, আমি মনে করি স্যার দৈর্ঘ্যের মানে 1 মিটার নিব, আর ক্ষেত্রফলটাও তারটার আমি কী নেব, 1 মিটার নেব। অর্থাৎ তারটা আপনি তৈরি করতে চাচ্ছেন এরকম, এখান থেকে এটার মান মনে করেন 1 মিটার। কত মিটার? 1 মিটার।
তাহলে আপনার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কী হবে, 1 মিটারই হবে। এতটুকু হলে মনে করেন, তাহলে এটাও 1 মিটার। তাহলে এখান থেকে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়েছে সেটা ধরেন যে 1 মিটার হয়েছে। এখান থেকে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে কত, 1 মিটার। মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হবে কত, তাহলে 1 মিটার স্কোয়ার। তখন ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার হয়। তারপরে এখানের ক্ষেত্রে যেটা মান সেটা হচ্ছে কত, 1 মিটার স্কোয়ার। তাহলে আপনি এখন দেখেন, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার, আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার করে। তাহলে আপনি এখানে মানটা বসান। তাহলে মান যদি আপনি বসান তাহলে কী পাবেন দেখেন, আর ইকুয়াল কী পাচ্ছেন, রো ইন্টু এল এর মান কত নিয়েছেন আপনি, 1 মিটার। তাহলে 1 নিলেন। তারপরে ক্ষেত্রফলের মান নিয়েছেন কত, 1। তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে কত আসবে, 1 পাবে। দ্যাট মিনস আপনার জাস্ট কী থাকছে এখানে, আর ইকুয়াল রো থেকে যাচ্ছে, আর ইকুয়াল রো থেকে যাচ্ছে। এর মানেটা কি, এর মানেটা বোঝার চেষ্টা করেন। এখন মনে করেন যে এটা হচ্ছে যে কিসের তৈরি, কপারের তৈরি। এখন একই রকমভাবে আরও একটা তার নেন আপনি, একই রকমভাবে আরও একটা তার নিলেন, মনে করেন যা আছে তাই একই রকম তার নিলেন। এবার চমৎকার বিষয়টা কি দেখেন, এবার একই রকম তার, আমার তার চিত্র অঙ্কন ভালো হয় না, তাই এটা হচ্ছে সিলভারের তৈরি। তো এটার ক্ষেত্রে এটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার অ্যান্ড প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত, 1 মিটার। তখন এবার কি বলবে জানেন, ইলেকট্রন বলবে যে কি, আমি এই রাস্তা দিয়ে যাইতেও যতটুকু স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেছি, আমি এই রাস্তা দিয়েও যাইতেও ততটুকু স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেছি। কেন জানেন, 1 মিটার মানে কত বড়, আপনি চিন্তা করে দেখেন, অনেক মোটা হবে, তাই না? অনেক মোটা তারকে তাহলে আমরা ব্যবহার করব। মানে মোটা বলতে কি বোঝাচ্ছি দেখেন, এই যে মোটা বলতে কি বোঝাচ্ছি দেখেন, এই যে এটা হচ্ছে যেমন কতটুকু মোটা, এটা খুবই খুবই পাতলা, তাই না? কিন্তু এটা যদি 1 মিটার মোটা হয়, এটা মোটা যদি 1 মিটার, তো অনেক বড় মোটা হবে না? কথা বুঝতে পারছেন? তো অনেক বড় যখন জায়গা হয়ে যাবে, তখন ইলেকট্রন বলবে যে কি, জায়গা তো বহুত বড় আছে, তাহলে আমার তামা দেখার দরকার নাই, রূপা দেখার দরকার নাই, আমার কিছু দেখার দরকার নাই, আমি সবগুলোতে সমানভাবে যাইতে পারবো। তখন কি হয়ে যায়, তখন রোধকত্বের মানটা, মানে আপেক্ষিক রোধের মানটা আর রোধের মানটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। কিভাবে দেখেন, ভালো করে বুঝেন। অর্থাৎ এই যে এখান থেকে সেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, অর্থাৎ যদি 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হয়, তাহলে সেখানে যতটুকু আমাদের রোধ হবে সেই রোধের মানটা আপেক্ষিক রোধের সমান। অর্থাৎ এখানে ক্ষেত্রে কোনো ঝামেলা বলবে না, বলবে যে এখানেও যাইতে যতটুকু ভালো লাগছে, এখানে যাইতে ততটুকুই ভালো লাগছে। কিন্তু কথা হইলো যে আমরা কি এত মোটা তার আমাদের বাসাতে লাগাবো নাকি? 1 মিটার দৈর্ঘ্য যদি আমরা তার লাগাই তাহলে আমাদের বাসা দেখে ভালো লাগবে নাকি? না, আমরা কি করি, পাতলা পাতলা তার বা তার দৈর্ঘ্য অনেক বড় করি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অনেক ছোট হয়। মানে এটা গোলটা তো কম, মানে তার বৃত্ত, এখানে প্রত্যেকটা তারের আগে এক একটা তো বৃত্ত, তাই না? তাহলে এখন কথা হলো যে দৈর্ঘ্যটা তো আমরা অনেক বাড়িয়ে দিই, অনেক বড় দৈর্ঘ্য করি, কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা কী করি, কম করি, তাই না? তাই রোধের মানটা এখানে আমাদের কি হবে, চেঞ্জিং হবে। কথা বুঝতে পারছেন? এবার আপনাকে আরেকটা জিনিস দেখায়, তাহলে বুঝতে পারবেন। এখন কথা হলো যে আমরা বাসাতে যে তারগুলো ব্যবহার করছি, মনে করেন, হ্যাঁ, এ তারের ক্ষেত্রে আপনি একটা তার নিলেন, যে তারের দৈর্ঘ্য হচ্ছে, আপনার মনে করেন যে 50 মিটার একটা তারের দৈর্ঘ্য। ধরেন যে দৈর্ঘ্য হলো কত, তাহলে আর এর মানটা আমরা নিয়ে নিই, রো থাকলো, হ্যাঁ, তারের মানটা হলো মনে করেন যে কত, এই 50 মিটার। আর ক্ষেত্রফলটা তো খুবই কম থাকে, ক্ষেত্রফলটা তো খুবই কম থাকে, তাই না? তাহলে ক্ষেত্রফল আপনি ধরেন যে 2 মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 50 মিটার, আর 2 হলো যে কত, এম স্কোয়ার। তাহলে আপনি এখানে ক্ষেত্রে যে মানটা পাবেন, রো থেকে গেল, এটা থেকে গেল, তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে কি, 50কে 2 দ্বারা ভাগ হলে কত পাবেন আপনি, 25 পাবেন। তাহলে দেখেন, আপনি যখন দৈর্ঘ্য অনেক বাড়াই ফেলেছেন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন অনেক কমে গেছে, দৈর্ঘ্য দেখেন অনেক বড়, আপনি সূত্রগুলোকে ফিল করেছেন আশা করি, দৈর্ঘ্য অনেক বেড়ে গেছে, এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমে রোধের মানটা তত বেড়ে যায় না? এবার দেখেন রোধের মানটা কি হবে, তাহলে এই রোধের মানটা কি হচ্ছে, তাহলে এটার সাথে আরও 25 গুণ বেড়ে গেছে, মানে রোধকত্বের চাইতে 25 গুণ বেড়ে গেছে আরও। কথা বুঝতে পেরেছেন? বাপরে কী পরিমাণ তাহলে জিনিস আছে এখানে। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ফিল করতে হবে, আরেকটু ফিল করানোর চেষ্টা করে আমি আপনাদেরকে। তো এখন কথা হচ্ছে যে কি, এই রোধকত্বের মানটা আসলে কতটুকু হবে, অর্থাৎ এই যে এরকম করে আমরা 1 মিটার দৈর্ঘ্য নিলাম না একটু আগে, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার প্রস্থ বিশিষ্ট যদি আমরা কোনো তার নিই, তাহলে এক্ষেত্রে তামার তার কতটুকু রোধকত্ব দেখায়, তারপরে হচ্ছে রূপার তার কতটুকু রোধকত্ব দেখায়। তাহলে এই রোধকত্বের মানটা যদি আপনি জেনে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরো ম্যাথমেটিক্যাল একটা টার্ম টানতে পারবেন। কথা বুঝতে পারছেন? এবার আসেন, এবার আমরা ওই জিনিসটা আপনাকে বোঝাবো যে আসলে নির্দিষ্ট একটা তাপমাত্রাতে আমাদের এর মানগুলো কীরকম করে পরিবর্তন হয়। দেখেন,
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। একটু আগে আপনাদেরকে আমি কি করেছিলাম দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, দুইটা তার নিয়েছিলাম যাদের ক্ষেত্রে 1 মিটার স্কোয়ার দৈর্ঘ্য ছিল আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ছিল, কথা বুঝতে পারছেন? এবার ওই তার দুইটাকে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যদি 1 মিটার করে দৈর্ঘ্য নিই আর 1 মিটার স্কোয়ার যদি তার ক্ষেত্রফল নিই, তাহলে তার মধ্যে যে রোধকত্বটা সৃষ্টি হয়, রোধকত্ব বলবো না, আপেক্ষিক রোধ বলছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তার মধ্যে যে আপেক্ষিক রোধটা সৃষ্টি হয় সেটা রূপার হচ্ছে যে 1.6 × 10⁻8, এটা ওহম পার মিটার। তামার হচ্ছে যে 1.7 × 10⁻8। টাংস্টেনের হচ্ছে যে কি 5.5 × 10⁻8। যেহেতু 10⁻8 আছে, দ্যাট মিনস আমাদের সংখ্যাটা কিন্তু অনেক ছোট। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি যে সংখ্যাটা আসলে কতটুকু। তাহলে দশমিক আছে এখানে, তাহলে 1 ঘর নেব আমরা। তাহলে আমরা কাজ করি 1.6 × 10⁻8 আছে। তাহলে আমরা কাজ করব, যেহেতু মাইনাস আছে, এই দশমিকটাকে আমরা কোন দিকে নিয়ে যাব? 8 ঘর, আরও 2 3 4 5 6 7 8 এই ঘরে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে 0 0 0 0 0 0 0 1 2 3 4 5 6 7, তারপরে হচ্ছে কত 1.6 হইল। তাহলে এখানে 0 পয়েন্ট। এবার এখন লক্ষ্য রাখেন, আমাদের এখানে কি ছিল? 1.6 × 10⁻8 ছিল, তাই না? তাহলে 8 ঘর এখন আপনি এই পয়েন্টটাকে বাম দিকে নিয়ে যেতে পারবেন। তাহলে যে আমরা দেখি এখানে ছিল আমাদের পয়েন্টটা, তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর নিয়ে আসছি। মানে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট যদি আপনি রূপার একটা তার বানাতে পারেন, তাহলে ওই তারের মধ্যে যে রোধকত্বটা হবে সেই রোধকত্বটা হচ্ছে যে মাত্র এতটুকু, আর ওহম মিটার। কথা বুঝতে পারেন? এখানে কিন্তু দশমিক থাকবে না। তারপরে একই রকমভাবে তামার তাহলে কত হবে? 1.7। তাহলে একই রকম মান থাকবে সবগুলো, অর্থাৎ পয়েন্ট সবই থাকবে। তাহলে জাস্ট কি হচ্ছে 17। তাহলে টাংস্টেনের হচ্ছে কত? 55। তারপরে হচ্ছে যে নাইক্রোম হচ্ছে যে কত? 100। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটাই, যে আমাদের রূপাতে জাস্ট কত হবে? 0.0000016 ওহম পার মিটার সে রোধকত্ব তৈরি করে। তাহলে এর চেয়ে মাত্র 1 বেশি কে তৈরি করে? তামা। তারপর এর চেয়ে আরও বহুত বেশি তৈরি করে কে? টাংস্টেন। এর চেয়ে আরও বহুত বেশি কে তৈরি করে? নাইক্রোম। তাহলে নাইক্রোমের রোধকত্ব বা যেটা আপেক্ষিক রোধ সেটা অনেক বেশি হবে। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট যদি আপনি একটা নাইক্রোম তার তৈরি করেন, তাহলে তার মধ্যে রোধকত্ব সৃষ্টি হবে 0.00000 ওরে বাপরে, অনেক বেশি হওয়ার কারণে রোধকত্ব সে অনেক বেশি গরম হবে। তাহলে রূপার তার সবচাইতে আমাদের ভালো হয়। আমরা এই যে আমাদের খাম্বাতে যে তারগুলো দেখছি, এগুলো সবগুলো রূপার তার, কিন্তু অবশ্য মিক্সড থাকে অবশ্য, কারণ খাঁটি রূপা নয় এগুলো। তখন রূপার মধ্যে যখন বিদ্যুৎ পরিবহন হয়, রোধকত্বর পরিমাণটা কম থাকে, এই কারণেই ভালো বিদ্যুৎ পরিবহন হয়। আর আমাদের বাসার মধ্যে কি ব্যবহার করি আমরা? রূপার তার কি? নো, আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে কি তামার তার। তখন রূপার দাম বহুত, কথা বুঝতে পারছেন? তো আমরা যে তামার তারটা যে ব্যবহার করি, এই তামার তারের রোধকত্ব কিন্তু রূপার চাইতে অতটা কি নয়, বেশি নয়। কথা বুঝতে পারলেন? মাত্র 1 বেশি আর কি। কথা বুঝতে পারছেন? 6 আর এখানে 7। তো এটা তো তেমন একটা আমাদের কোনো সমস্যা হয় না। আশা করি ক্লিয়ার করতে পারছেন আপনারা? ইয়েস, গেল। তাহলে এখন আরেকটা ছোট্ট জিনিস আমাদেরকে জানতে হবে, যে পরিবাহকত্বটা আসলে কী জিনিস। তো পরিবাহকত্ব জানার জন্য তাহলে আমাদেরকে জানতে হচ্ছে যে এখানে আগে রো এর মানটা বা রো এর সূত্রটা আগে বের করে ফেলি। তাহলে আর ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমাদের? রো এল ডিভাইডেড হচ্ছে কত? এ। তাহলে আমাদের এখানে ক্ষেত্রে রো এল থাকবে, রো এল ইকুয়াল হচ্ছে কত? আর এ, বা আমাদের রো যেটা থাকলো সমান হচ্ছে যে আর এ ডিভাইডেড হচ্ছে কত? এল। তাহলে এটা হচ্ছে যে কি আমাদের আপেক্ষিক রোধ, তাই না? তো ধরেন আপেক্ষিক রোধ আপনি রূপার কত পেয়েছেন? যেটা পাইছেন না, 1 মিটার দৈর্ঘ্য আর 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট আপেক্ষিক রোধ রূপার তার। অর্থাৎ রূপার তারের আপেক্ষিক রোধ কত পাগলো? ধরে নেন আপনি যে সম্পূর্ণ মান বসিয়ে আপনি মনে করেন যে 10 পাইছেন, অর্থাৎ আপেক্ষিক রোধের মানটা আপনি কত পেলেন? 10 পেলেন। এখন আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি হবে? আপেক্ষিক রোধের মান 10 বলতে বোঝানো হয় 10 ডিভাইডেড বাই 1, তার মানে যে কোনো সংখ্যা নিচে 1 থাকে। তাহলে এর বিপরীত রাশিটা কি হবে? 1 ডিভাইডেড বাই কত হবে? 10। তখন এর বিপরীত রাশিটাকে কি বলা হয় জানেন? পরিবাহকত্ব বলা হয়। তো পরিবাহকত্বটার সূত্র তখন নতুন করে দাঁড়ায়, সেটা হচ্ছে যে সিগমা ইকুয়াল হচ্ছে যে কি আপনার 1 ডিভাইডেড বাই রো। অর্থাৎ আপনি যে রো এর মানটা পাবেন, সেই রো এর মানটাকে 1 ডিভাইডেড বাই করলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আসলে পরিবাহকত্ব। এই ছিল আমাদের এই যাবতীয় ক্লাসের আলোচনা। আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে সব কিছুই।
তারপর নেক্সট টাইম আবারও দেখা হবে, কথা হবে। আর আপনারা কতটুকু বুঝলেন না বুঝলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আর যদি আপনার পদার্থবিজ্ঞানের কোনো অধ্যায়ের ভিডিওর প্রয়োজন হয় তাহলে একটু প্লিজ কমেন্ট করেন, আমি আপনাদের সেই সমস্ত অধ্যায়ের ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।